আওয়ামী লীগ যেই গতিতে মানুষের হৃদয়ে আবার প্রবেশ করছে, আওয়ামী লীগের সমর্থকদের কথা বলছি না, সেটা তো সবসময় ছিল, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেইভাবে আজকে গেঁথে যাচ্ছেন, সেই প্লাবন আপনি ঠেকাতে পারবেন না তারেক রহমান। ফলে যতই অভিযোগ করুন, যা কিছু করুন, আসল জায়গায় যদি কিছু না করেন, আপনার ভবিষ্যৎ যে কি পরিমাণ অন্ধকারাচ্ছন্ন সেইটা বোঝার শক্তি যেন আপনার হয়, আমি শুধু সেই কামনা করতে পারি। পৃথিবীতে কোনো ন্যূনতম বোধ জ্ঞান বুদ্ধি সম্পন্ন দেশে তো তারেক রহমানের প্রধানমন্ত্রীর পদে ফিরে আসার কথা নয়। এই একটা নির্জীব শ্রেণীর কিন্তু তারেক রহমান কিন্তু নেতা। ফলে তারেক রহমানের পক্ষে এই ধরনের নির্বাচনে ক্ষমতায় এসে টিকে থাকা মোটেই সম্ভব নয়। এই অনুভবটাই কিন্তু তারেক রহমান পাচ্ছেন। তারেক রহমান জানেন ভেতরে ভেতরে যে তিনি টিকবেন না। সুতরাং তারেক রহমানের শঙ্কিত হওয়া, তার নিজের ভবিষ্যৎ নিয়ে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে, তার দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হওয়া খুবই স্বাভাবিক। এবং সেই কথাটাই তিনি প্রকাশ করেছেন যে এনসিপি জামাত জোট আওয়ামী লীগের সাথে এখন হাত মিলাচ্ছে। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে দুর্বল একটা সরকার পরিচালনা করছেন। তারেক রহমানের যে রাজনৈতিক দল বিএনপি, তার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কোনো ধরনের আপনার দৃষ্টান্ত নাই। কোথাও দেখাতে পেরেছে যে শেখ হাসিনা $1 পাচার করেছে? আমরা রাজনৈতিকভাবে ধ্বংস করব, চেতনাগতভাবে ধ্বংস করব। সেই ধ্বংস হওয়ার আগে কিন্তু বিএনপির জন্য এত বড় আশঙ্কা আর তৈরি হয় নাই। বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান 2 দিন আগে তার ভাষায়, রাজনৈতিক ভাষায় অভিযোগ করেছেন, যার অর্থ দাঁড়ায় যে বাংলাদেশ আওয়ামী লীগ জামাত এনসিপির যে জোট আছে সেই জোটের সাথে হাত মেলাচ্ছে, যার অর্থ দাঁড়ায় যে হাত মেলাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে ফেলে দেওয়ার জন্য। এই বক্তব্যের সত্যতা কতটুকু? ইতিমধ্যে অনেকেই বলছেন যে তারেক রহমান সাহেব আতঙ্কে আছেন তার সরকারের ভবিষ্যৎ নিয়ে, সেজন্য তিনি এই কথা বলেছেন সেটা। এবং তার সাথে আমি একটা জিনিস এখানে বলতে চাই, তারেক রহমানের আসলে কি করা উচিত ছিল বাংলাদেশের রাজনীতিতে, সেটা আগে খাপছাড়াভাবে বলেছি। এই ভিডিওতে আমি তারেক রহমানের আসলে সত্যিকারের করণীয় কি ছিল, এখনো তার সময় আছে কিনা, এই জিনিসটা একটু খতিয়ে দেখব। প্রথম কথা হলো যে জামাত এনসিপি জোটের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ধরনের জোটবদ্ধ হওয়া, কোয়ালিশন করার সুযোগ আছে কি? প্রথম কথা হলো যে বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী শক্তি, যাদের মূল ভারকেন্দ্র হলো জামাতে ইসলামী এবং যাদের সশস্ত্র অনেকগুলা গোষ্ঠীর একটা গোষ্ঠী হলো আত্মঘাতী জঙ্গিদের দল এনসিপি, এদের সবাইকে কিন্তু বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা দুটোই, আমাদের দুই নেতাই কিন্তু এরা সমাজে বসবাস করুক, তাদের সাথে বাংলাদেশের মূল ধারার একটা পিসফুল কোএক্সিস্টেন্স চেয়েছিলেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ফেরত সব আর্মি অফিসারদের চাকরি দিয়েছেন, 2-1 জন ছাড়া। আমলাদের চাকরি দিয়েছেন। তিনি যুদ্ধাপরাধীদের বাদ দিয়ে, এখানে যুদ্ধাপরাধীরা অর্থাৎ বিরোধীরা আবার প্রচার চালায় যে বঙ্গবন্ধু সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। জিনিসটা হলো বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেননি, কিন্তু যারা রাজনৈতিকভাবে পাকিস্তানপন্থী ছিল 1971 সালে, তাদের একটা সাধারণ ক্ষমা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর এই সিদ্ধান্তগুলো ছিল জাতির পিতা হিসাবে এই বাংলাদেশে যারা যারা মানুষ, তাদের একটা ঐক্য এবং সহাবস্থান নিশ্চিত করা। বিনিময়ে আমরা কি পেলাম? এই জঙ্গি স্বাধীনতা বিরোধী 71-এর ঘাতক গোষ্ঠী বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করলো। বঙ্গবন্ধু চাইলে 1972 সালে এদের কিন্তু নিশ্চিহ্ন করে ফেলতে পারতেন, কোনো বিষয়ই ছিল না 1972 সালে বাংলাদেশ থেকে সকল স্বাধীনতা বিরোধীদের নিশ্চিহ্ন করে ফেলা। হ্যাঁ, এরা 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 মারা যেত, কিন্তু বঙ্গবন্ধু সেটা চান নাই। বঙ্গবন্ধুর এই যে দয়ালু মন, সেটার প্রতিদান জঙ্গিরা দিয়েছে। ফারুক রশিদ এদেরকে ঢুকিয়ে খন্দকার মোশতাকের নেতৃত্বে বঙ্গবন্ধুকে খুন করে ফেলা। ঠিক আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতিগুলো দেখি, উনি বারবার বাংলাদেশের মৌলবাদী শ্রেণী, যেহেতু সমাজে এরা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে একটা মূল ধারার প্যারালাল একটা ধারা পরিণত হয়েছে, সমাজে এদের সংখ্যা ব্যাপক, তাদেরকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপকভাবে মানে তিনি সমাজে একীভূত করতে চেয়েছিলেন। শেখ হাসিনার এই যে বদান্যতা, এবং শেখ হাসিনা কি না করেছেন এই মাদ্রাসা ছেলেগুলোর জন্য, বিশেষ করে কওমি মাদ্রাসার জন্য, এই বদান্যতাটাকে তারা কিভাবে গ্রহণ করলো? তারা 2024-এর জঙ্গি উত্থান করলো। জঙ্গি উত্থান করে বিদেশিদের সাথে ষড়যন্ত্র করে বিএনপিকে এই আন্দোলনের
বা তাদের এই অরাজকতার সবচেয়ে বড় পেশি শক্তি হিসাবে ব্যবহার করে তারা শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটালো। যেইভাবে আমরা 2024 সালে অপমানিত হয়েছি, বাংলাদেশের মূলধারা যারা বাংলাদেশ স্বাধীন করেছে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা বঙ্গবন্ধু যেই দেশটাকে তার শৈশব যৌবন একেবারে শৈশব থেকে শুরু করে, বঙ্গবন্ধু শৈশব বলবেন না কৈশোর বলবেন সেটা আপনাদের বিষয়, বঙ্গবন্ধুর আত্মজীবনীতেই আছে। আমরাও জানি যে বঙ্গবন্ধু তার স্কুল জীবন থেকে কিন্তু এই রাজনীতিতে জড়িত হন। তিনি পাকিস্তান সমর্থন করেন। পাকিস্তানের জন্মের খুব একেবারে 1-2 বছরের মাথায় তিনি পাকিস্তানের প্রতি মুক্ত হয়ে পড়েন এবং বাংলাদেশ স্বাধীন করার কাজে কিন্তু তিনি জীবনকে উৎসর্গ করেন। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বঙ্গবন্ধুর এই যে অবদান, এটা আমরা স্বীকার করি, কিন্তু স্বাধীনতা বিরোধীরা স্বীকার করে না। বঙ্গবন্ধুর কারণে তারা দেশ পেল, সব পেল, কিন্তু সেই দেশে বসে বসে তারা ষড়যন্ত্র করলো, তারা প্রধানমন্ত্রীকে অপমান করলো, তারা বঙ্গবন্ধুকে খুন করলো। এরপরে কি আসলে জামাত এনসিপি জোটের সাথে আওয়ামী লীগের কোনো ধরনের সন্ধি হওয়ার কি আসলেই কোনো অবকাশ আছে? এটা একেবারেই নেই। তারেক রহমানের চিন্তাভাবনা যদি গভীর হয়ে থাকে তাহলে তারেক রহমান এটা বুঝতে পারতেন। তারপরে আমি এটাও বলবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 24-এর যে জঙ্গি কোয়ালিশন যারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশের বিরুদ্ধে, 24-এর এই ষড়যন্ত্র তো আসলে শেখ হাসিনার বিরুদ্ধে নয়, এটা যে বাংলাদেশের বিরুদ্ধে ছিল এটা তো আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে। যেভাবে তাদের জীবন, তাদের সন্তানের ভবিষ্যৎ, তাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেল, যেভাবে তাদের জীবনে অনিশ্চয়তা নেমে আসলো, সেটা থেকে বাংলাদেশের সব মানুষ আজকে এটা অনুভব করছে না যে এটা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র না, এটা যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। যারা এই কোয়ালিশন করেছিল তাদেরকে পরাজিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো কৌশল অবলম্বন করেন, আমরা যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী আছি আমরা তো সেই কৌশল বাস্তবায়ন করার জন্য সবাই ঝাঁপ দেবো। সেটাতে দেবো না? অবশ্যই দেবো আমরা। জামাত এনসিপি এরা যে মূল অপরাধী এটা ওরাও জানে, আমরাও জানি। তারা আওয়ামী লীগের থেকে প্রাণভিক্ষা একদিন চাইবে, আওয়ামী লীগকে তারা খড়কুটোর মতো আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করবে, এগুলো সব সত্য। এখানে নানান রাজনৈতিক কলা কৌশল হতে পারে, সেগুলো আমি সবসময় রাজনৈতিক কৌশলের পক্ষপাতী, একই সাথে আমি আদর্শটাকে আঁকড়ে ধরার পক্ষপাতী। আমরা যদি এই পদ্ধতিতে ভবিষ্যতে আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করি, তাহলে তো সমাজে এই এনসিপি, জামাত, স্বাধীনতা বিরোধী কেউ তো আর সমাজে থাকবে না। সুতরাং রাজনৈতিক কৌশল একটা জিনিস, আর নিজের মূল্যবোধ, আমাদের যে শাশ্বত মূল্যবোধ মুক্তিযুদ্ধের চেতনা, আমরা সেটা বাস্তবায়নের এবারে কিন্তু আর কোনো ধরনের আমরা ভুল করব না। আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হলো যে তারেক রহমান সাহেবের আশঙ্কা কিন্তু বাস্তব এই জন্য যে বাংলাদেশে আগে কখনো বিএনপি রাজনৈতিকভাবে আমি বলছি না যে তাদেরকে মেরে কেটে, এটা শেখ হাসিনার নীতিও না, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মূলধারার নীতিও না, অন্যকে মেরে জবাই করে রাস্তায় মেরে ফেলে তাদেরকে ধ্বংস করব না। আমরা রাজনৈতিকভাবে ধ্বংস করব, চেতনাগতভাবে ধ্বংস করব। সেই ধ্বংস হওয়ার আগে কিন্তু বিএনপির জন্য এত বড় আশঙ্কা আর তৈরি হয় নাই, যেটা 2026-এ ইউনূস যে ষড়যন্ত্রের নির্বাচন দিল, যে নির্বাচনে ইউনূস, তারেক রহমান, খলিলের মধ্যস্থতায় একটা বন্দোবস্তের মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় আসলেন। কিভাবে ক্ষমতায় আসলেন? একটা নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচনে বাংলাদেশের মূলধারার কোনো উপস্থিতি ছিল না। আমি যখনই এই কথা বলি আমাকে একটু ব্যাখ্যা করতে হয় দুঃখের সহিত যে এই অভিযোগটা কিন্তু বিএনপিরও আছে যে শেখ হাসিনা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই। আসল কথা, সত্য কথা হলো শেখ হাসিনা তাদেরকে নির্বাচনে আহ্বান জানিয়েছিল, তারা অংশগ্রহণ করে নাই। সেইখানে আওয়ামী লীগের কৌশল ছিল বিএনপি যাতে নির্বাচনের বাইরে থাকে বা নির্বাচনে তারা গ্রহণ না করে। কিন্তু এই কাজটা আওয়ামী লীগের যেভাবে করেছে, একই ফর্মুলা ফলো করে যদি তারেক রহমান মনে করেন তিনি বাংলাদেশের রাজনীতিতে টিকবেন বা তার দল মনে করে, সেটার ভিত্তি কতটুকু, তার বাস্তবতা কতটুকু, তার প্রমাণ কতটুকু? তারা তো চেষ্টা করেছিলেন, 2006 সালে পেরেছিলেন, পারেননি। না পারার কারণ হলো যে তারেক রহমানের দলের বাংলাদেশের মূলতন্ত্রের সাথে যোগাযোগটা নাই। মূলতন্ত্রটা কি? মূলতন্ত্র বলতে আমি বুঝাচ্ছি আপনার সুতা, যে সুতা দিয়ে আমরা বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয়ে আছি, আমরা বলতে মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ, সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধ। তারেক রহমান তো সেই তন্তু দ্বারা যুক্ত নন বাংলাদেশের সাথে। তিনি মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে পরিচয় দেন, তার দল মুক্তিযুদ্ধের কথা বলে, এগুলো সব ঠিক আছে, কিন্তু তারা কি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন? তারা কি মুক্তিযুদ্ধকে মনে প্রাণে গ্রহণ করেছিলেন? করেন তো নাই। এটা তাদের জন্য একটা বিড়ম্বনা। আমার সেই আলোচনা আজকের আলোচনা সেটা নিয়েও না। যেহেতু তারেক রহমান মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করলো, সত্যিকারের মুক্তিযুদ্ধের
যে প্রাণ, যে চেতনা, যে অনুভব, যে অনুভূতি, যে ঐতিহ্য, যে ইতিহাস, তার সাথে তারেক রহমান বিযুক্ত অর্থাৎ সংযুক্ত নন। ফলে তারেক রহমানের পক্ষে এই ধরনের নির্বাচনে ক্ষমতায় এসে টিকে থাকা মোটেই সম্ভব নয়। এই অনুভবটাই কিন্তু তারেক রহমান পাচ্ছেন। আর তারেক রহমান কি শেখ হাসিনার মতো নেতা হতে পেরেছেন? হ্যাঁ, তারেক রহমান তিনি তার দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, তিনি বিএনপির ঐক্যের প্রতীক এগুলো, এবং তিনি বাংলাদেশের আনাচে কানাচে ভ্রমণ করে রাজনীতি করেছেন, এগুলো আমি অস্বীকার করছি না। কিন্তু 3 মাস সরকার পরিচালনা করার পর বাংলাদেশের মানুষ দেখেছে না যে তারেক রহমান সাহেব বাংলাদেশের কোনো দুঃখে কিন্তু তিনি বিচলিত হন না। তার লোকজন প্রচার করছে তিনি মানবিক সরকার গঠন করেছেন, ইত্যাদি গঠন করেছেন, কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের যখনই কোনো দুঃখের বিষয় আসে সেখানে তারেক রহমান সম্পৃক্ত হতে ভয় পান। আমরা এখন শোকগ্রস্ত বাংলাদেশের অসংখ্য দরিদ্র মানুষের সন্তানরা মরে গেছে এই হামের একটা মহামারীতে, একেবারে সম্পূর্ণ পরিহারযোগ্য একটা মহামারীতে। তারেক রহমানের কিন্তু সেখানে কোনো ধরনের সম্পৃক্ততা আমরা দেখিনি। এই দুঃখের সাথে তিনি কারো সাথে সম্পৃক্ত হন নাই। ইউনুস হয় নাই, তিনিও হন নাই। ইউনুস দেখলাম যে এর মধ্যে চীনের প্রেসিডেন্টকে শোকবার্তা পাঠাচ্ছে তাদের দেশের একটা অ্যাক্সিডেন্ট নিয়ে, তারেক রহমান পাকিস্তানে শোকবার্তা পাঠাচ্ছেন, কিন্তু বাংলাদেশের মানুষের দুঃখে এদেরকে দুঃখী করে না। এই জিনিসটা বাংলাদেশের মানুষ দেখছে না। আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছাড়া বাংলাদেশের এই যে গরিব দুঃখী কোটি কোটি গরিব মানুষ, তাদের প্রতি সমবেদনা, তাদের দুঃখ কষ্টে সংশ্লিষ্ট হওয়ার জন্য শেখ হাসিনা ছাড়া তো কেউ নাই। এই জিনিসটা তো আমরা বুঝে গেছি, বাংলাদেশের মানুষ আজকে বুঝে গেছে, তারেক রহমানও বুঝে গেছে। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে দুর্বল একটা সরকার পরিচালনা করছেন। তারেক রহমানের যে রাজনৈতিক দল বিএনপি, তার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কোনো ধরনের আপনার দৃষ্টান্ত নাই। তারা 10 বছর আগে ক্ষমতা চালিয়েছেন, সরকার চালিয়েছেন 91 থেকে 96 সাল, 2001 থেকে 6 সাল, 10টা বছর বাংলাদেশের অর্থনীতি স্থবির হয়েছিল। এখনো সেই স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছেন তারেক রহমান, এবং এটা আরো খারাপ হবে। তখন তো সাইফুর রহমান ছিলেন, অ্যাটলিস্ট যোগ বিয়োগটা করতে পারতেন। এখন যে আমির খসরু মাহমুদ চৌধুরী এসছেন, ওনাকে আমি রেসপেক্ট করি, খারাপ কথা বলবো না, কিন্তু উনি তো যোগ বিয়োগ পারেন না, এটাও কিন্তু মনে হচ্ছে না। উনি অর্থনীতি নিয়ে যখন কথা বলেন আমরা হাসি, মানে আমাদের মতো। অবশ্য আমি তো আর অর্থনীতিতে একেবারে বুঝি না, এটা বলবো না। বিশেষ করে যারা কূটনীতির চাকরি করতে চান ভবিষ্যতে বাংলাদেশের ফরেন সার্ভিসে যারা যোগ দিবেন, আমি সবাইকে আহ্বান জানাবো যে অর্থনীতি সবসময় বুঝবেন। অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ জিনিস, অন্তত বেসিক অর্থনীতিটা একটা দেশের। সেসব তো আমি হিসাব নিকাশগুলো বুঝি। তো তারেক রহমানের অর্থমন্ত্রীকে তো সেই ব্যাপারে উনি যেভাবে কথা বলেন, হ্যাঁ উনি বোঝেন না, এটা বলাও আমার জন্য ঠিক হচ্ছে না। উনি নিজে ব্যবসায়ী, কিন্তু বোঝেন, এই বোঝার একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা তো আমাদের পক্ষে যারা বড় বড় অর্থনীতিবিদ ছিলেন, বাংলাদেশের ডক্টর আতিউর রহমান, আমাদের অর্থমন্ত্রী মুহিত সাহেব, কিংবা যারা এই জঙ্গিরা যাকে আটকে রেখেছে অর্থনীতির প্রফেসর, আমরা দেখছি না তাদের সমান কি কেউ ইয়ের সাথে আছে? তারেক রহমানের সাথে কি আছে? নাই তো। তারেক রহমান দেশকে তো কিছু দিতে পারবেন না। ওনার যে স্বাস্থ্যমন্ত্রী, তার যে দুর্বলতা আমরা দেখি, কিছুই উনি দিতে পারবেন না। সুতরাং তারেক রহমানের শঙ্কিত হওয়া, তার নিজের ভবিষ্যৎ নিয়ে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে, তার দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হওয়া খুবই স্বাভাবিক। এবং সেই কথাটাই তিনি প্রকাশ করেছেন যে এনসিপি জামাত জোট আওয়ামী লীগের সাথে এখন হাত মিলাচ্ছে। কিন্তু তারেক রহমান কি করতে পারতেন? তিনি এই জায়গা থেকে তিনি কিন্তু বাঁচতে পারতেন। তিনি যদি ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগের সাথে সন্ধি করতেন, আওয়ামী লীগের সাথে সন্ধি করে যদি তিনি এগিয়ে যেতেন এবং সৎভাবে যদি তিনি সেটা অনুসরণ করতেন, এবং আওয়ামী লীগ এই অবস্থায় হয়তো ছাড়টা দিত, অতীতে যেই ছাড় দেয় নাই, তাহলে কিন্তু তারেক রহমানের দল, বিএনপিও বেঁচে যেত, তারেক রহমানও বেঁচে যেতেন। তারেক রহমান তার ইগোর কারণে হোক, প্রজ্ঞাহীনতার কারণে হোক, সেটা তিনি করতে পারেননি, কিংবা অহংকারের কারণে হোক, সেটা তিনি করতে পারেননি। ফলে তারেক রহমান ভবিষ্যতে যে পতনের সম্মুখীন হতে যাচ্ছেন, প্রথম কথা হলো যে তার সরকারে আসার যে প্রক্রিয়া, এটা যতই আজকে মানুষ নির্বাচন ইত্যাদির মাধ্যমে বলুক না কেন, এর সঠিক জিনিসটা কিন্তু আমরা জানি, বাংলাদেশের মানুষ জানে। সুতরাং ওই ভিত্তিটা তার নাই। তার রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এবং মূল্যবোধের, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধ আছে। এই বিরোধটাকে উনি মিনিমাম সারিয়ে নিতে পারতেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে একটা চুক্তি করে, যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল ধারাগুলোর ব্যাপারে কোনো ধরনের ইয়েতে যাব না, এই বিরোধী কোনো কিছু করব না। তারেক রহমান সেটা করলে জিয়াউর রহমানকেও আমার তো মনে হয় না যে তাকে নিয়ে বিতর্ক বন্ধ করে দেয়া, অনেক বিতর্ক সঠিক, অনেক বিতর্ক ভ্যালিড। আওয়ামী লীগ আমরা যেগুলো করি, আমি ব্যক্তিগতভাবে অত করি না, আমি এটা নিয়ে উৎসাহী নই। সেখানে কিন্তু তিনি তার পিতা জিয়াউর রহমানেরও একটা ভবিষ্যৎ, অর্থাৎ ইতিহাসে তার একটা জায়গা করে নিতে পারতেন।
কিন্তু বর্তমানে তারেক রহমান যে পথে যাচ্ছেন সেখানে কিন্তু জিয়াউর রহমান তার প্রকাশ্য কর্মকাণ্ড দ্বারা বিচার করব। ফলে ইতিহাসেও কিন্তু জিয়াউর রহমানও স্থান হারাচ্ছেন। আর তারেক রহমানের তো অনেক ধরনের তার ব্যাগেজ, তার পিঠে যেসব বোঝা রয়েছে, বিশেষ করে 21শে আগস্টের গ্রেনেড হামলা সহ, সেগুলো আবার তারেক রহমানের হাতে ফিরে আসবে, ন্যায় বিচার হিসাবে ফিরে আসবে। আর বাংলাদেশের মানুষ যদি স্বাধীনতা বিরোধিতাকে এতটা ভালো না বাসত, জঙ্গিবাদকে এতটা ভালো না বাসত, বাংলাদেশের একমাত্র পরীক্ষিত রাজনীতিক নেতা যার বিদেশে অর্থ ফেরত এসছে, অর্থাৎ পাচার করা অর্থ, এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচারকারীরা এত কথা বলে শেখ হাসিনার বিরুদ্ধে, আজ পর্যন্ত এরা এত চেষ্টা করে $1 ফিরিয়ে আনতে পেরেছে? কোথাও দেখাতে পেরেছে যে শেখ হাসিনা $1 পাচার করেছেন? বাংলাদেশে এখন পর্যন্ত যা কিছু বিদেশে পাচারকৃত অর্থ ফিরে এসেছে, তার এই পাচারকারীদের মধ্যে কিন্তু একজন তারেক রহমান আর একজন তার ছোট ভাই আরাফাত রহমান কোকো। পৃথিবীতে কোনো ন্যূনতম বোধ জ্ঞান বুদ্ধি সম্পন্ন দেশে তো তারেক রহমানের প্রধানমন্ত্রীর পদেই ফিরে আসার কথা নয়। আমাদের যদি মুক্তিযুদ্ধের বিপক্ষের শত্রুকে আমরা যদি এত উপরে উঠতে না দিতাম, তাহলে তো তারেক রহমান এই দেশে প্রধানমন্ত্রী হিসাবেও ফিরে আসেন না। তো তারেক রহমান জানেন ভেতরে ভেতরে যে তিনি টিকবেন না, যার জন্য তার এই কথা। কিন্তু আমি তারেক রহমানকে আহ্বান জানাবো, এখনো হয়তো আপনার সময় আছে। আমি আপনার ভালো চাই, এই জন্য ভালো চাই যে আপনার পেছনে বাংলাদেশের অনেক মানুষের সমর্থন আছে। এই মানুষগুলো নিরীহ, এরা রাজনীতি বোঝে না, এরা বাংলাদেশের আসলে কি বলবো, যে লেখাপড়া জানতে পারে কিন্তু মূল্যবোধের দিক থেকে, চেতনার দিক থেকে এই মানুষগুলো সবচেয়ে নির্জীব। এই একটা নির্জীব শ্রেণীর কিন্তু তারেক রহমান কিন্তু নেতা, এবং তাদের প্রতি সম্মান জানিয়ে আমি মনে করি যে তারেক রহমানের ভবিষ্যৎটা থাকুক, নিরাপদ থাকুক। সেজন্য তারেক রহমানের কিন্তু এখনো সময় আছে। আমি এখনো আহ্বান করছি, একটু বিচারবোধ গঠন করুন, নিজের সচেতনতাটাকে জাগ্রত করুন। হয়তো আর এই কল আমি দিতে পারবো না আপনাকে যে আপনি আওয়ামী লীগের সাথে সন্ধি করুন। আপনি করুন বা না করুন, আওয়ামী লীগ যেই গতিতে মানুষের হৃদয়ে আবার প্রবেশ করছে, আওয়ামী লীগের সমর্থকদের কথা বলছি না, সেটা তো সবসময় ছিল, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে আজকে গেঁথে যাচ্ছেন, সেই প্লাবন আপনি ঠেকাতে পারবেন না তারেক রহমান। ফলে যতই অভিযোগ করুন, যা কিছু করুন, আসল জায়গায় যদি কিছু না করেন, আপনার ভবিষ্যৎ যে কি পরিমাণ অন্ধকারাচ্ছন্ন সেইটা বোঝার শক্তি যেন আপনার হয়, আমি শুধু সেই কামনা করতে পারি।